শতকরা দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন 9 নাম্বার টাইপ করব। দাম কমে বা বেড়ে যাওয়ায় প্রাপ্ত পণ্য বেশি বা কম পাওয়া। মানে দাম কমে গেলে ওই একই টাকায় আমরা পণ্য বেশি পাবো, আর দাম যদি বেড়ে যায় ওই একই টাকায় আমরা পণ্য কম পাবো। দেখেন এখানে কি বলছে, ফুচকার দাম 20% কমে যাওয়ায় 25 টাকায় পূর্ব অপেক্ষা দুইটি ফুচকা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি ফুচকার দাম কত? আচ্ছা, ফুচকার দাম 20% কমে গেছে, এই কথাটার অর্থটা কি? 20% কমে গেছে কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় দাম কমছে 20 টাকা, তাই না? মানে যে ফুচকার দাম আগে 100 টাকা ছিল সেই ফুচকার দাম এখন 80 টাকা। মানে দাম কমেছে 20 টাকা। দাম কমেছে 20 টাকা, মানে কত টাকা কমছে আমার সেই টাকার পরিমাণটা লাগবে, যে কত টাকা কমলো। তাহলে আগে 100 টাকা যদি হইতো দাম, তাহলে 20 টাকা কমতো। এখন দাম যদি 25 টাকা হয় তাহলে কত টাকা কমবে? তাহলে আমরা এটা বের করতে পারি যে 1 টাকায় কমবে 20 ভাগ 100, তাহলে 25 টাকায় কমবে 20 ভাগ 100 গুণ 25। তো এই হিসাবটা আমরা এইভাবে না করে, এই হিসাবটা এইভাবে না করে এখানে যে 25 টাকা আছে না, 25 টাকার 20% বের করতে পারি। যে 25 এর 20%, মানে হচ্ছে 25 গুণন 20 ভাগ 100, একই কথা। এটা হচ্ছে বিস্তারিত, এটা হচ্ছে শর্টকাট, তবে শর্টকাট না, এটা এইভাবে রিটেনও করা যায়। তো আমরা যদি এখানে হিসাব করি, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে কত হচ্ছে? 25 দুগুণে 50। আচ্ছা, 5 5 25, 5 দুগুণে 10, 2 2 কাটা, ও আচ্ছা 5 টাকা। তার মানে 25 টাকায় দাম কমছে 5 টাকা। 20% কমে যাওয়ার অর্থ হচ্ছে আগে যেই ফুচকার দাম 25 টাকা ছিল, এখন সেই ফুচকার দাম 5 টাকা কমিয়া হয়েছে 20 টাকা। এখন একটা যদি সিনারি কল্পনা করেন এরকম, যে ধরেন যে ফারজানা, ধরেন যে ফারজানা প্রতিদিন ফুচকা খায়, তার ফুচকা খাওয়ার আলাদা একটা নেশা আছে। সে প্রতিদিন 25 টাকার ফুচকা খায়, প্রতিদিন 25 টাকার ফুচকা খায়, এটা তার নিয়ম, না হলে রাতে ঘুম হয় না। সে 25 টাকার ফুচকা খায়, 25 টাকার ফুচকা খায়। তো প্রতিদিন 25 টাকার ফুচকা খেতে খেতে হঠাৎ করে একদিন দোকানে গিয়ে 25 টাকার ফুচকা খেয়ে 25 টাকা দিছে। আর দোকানদার মামা বলতেছে ফুচকার দাম তো কমে গেছে। তো এই কথা শুনে ফারজানা খুব খুশি হয়ে গেছে যে ফুচকার দাম কমে গেছে, তো খুশির খবর। তো কত কমছে? কত কমছে? 20% কমছে। তার মানে 25 টাকায় কত কমছে? 5 টাকা কমছে। তাহলে 25 টাকা যদি ফারজানা দেয়, তাহলে ফারজানা কি করবে? ফারজানাকে 5 টাকা ফেরত দিবে, তাই না? 5 টাকা ফেরত দিবে কিনা? আগে যেই ফুচকার দাম 25 টাকা ছিল এখন সেই ফুচকার দাম 20 টাকা, কারণ 5 টাকার দাম কমছে। এই জন্য 5 টাকা কি করবে? ফেরত দিবে। আচ্ছা, এখন ফারজানা খুশি হয়ে বললো যে আমার টাকা ফেরত দেওয়ার দরকার নাই, এই 5 টাকায় যতগুলো ফুচকা হয় আমাকে ততগুলো ফুচকা দেন। তখন দোকানদার মামা আরো দুইটা ফুচকা দিছে, যে দুইটা ফুচকা বেশি দিছে মানে আগে যা খাইতো তার থেকে আরো দুইটা বেশি ফুচকা দিছে। তাহলে এই যে 5 টাকা ফেরত না দিয়ে দুইটা ফুচকা দিল, তার মানে আমরা বলতে পারি যে দুইটা ফুচকার দাম হইলো আসলে বর্তমানে 5 টাকা। দুইটা ফুচকার বর্তমান দাম হলো 5 টাকা। প্রশ্ন বলছে বর্তমানে একটি ফুচকার দাম কত। তাহলে একটি ফুচকার দাম হবে 5 ভাগ 2, মানে হচ্ছে 2.5 টাকা। এটাই হলো অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো 2.5 টাকা। তাহলে এখানে আমাদের দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে এই যে 20% কমে যায় 25 টাকায়, তাহলে 25 টাকার 20% কত হয় সেটা বের করতে হবে। এইখানে যেই দুইটা বা তিনটা বেশি পাওয়া যায় সেটার দাম হবে এই যে এখানে যে পার্সেন্টটা বের করছেন সেটা। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই অঙ্কে কি বলছে, এই অঙ্কে বলছে গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তাহলে আমার প্রথম কাজ থাকবে এই 6,000 টাকার 15% কত হয় এটা বের করা। 6,000 এর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা পরীক্ষায়, এই ধরনের ম্যাথ পরীক্ষায় খুব বেশি আসে, আজকে সম্ভবত পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ আসছিল। তাহলে 6,000-এর 15% কত হবে? 6,000 গুণন 15% মানে হচ্ছে 15 ভাগ 100, এইখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা যায়, তার মানে হচ্ছে 900। তাহলে 6,000-এর 15% মানে 900, তার মানে আগে 6,000 টাকায় যতগুলো গম পাওয়া যেত ততগুলো গম নিলে এখন আরো 900 টাকা ফেরত দিবে। তো 900 টাকার পরিবর্তে 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। প্রশ্ন বলছে 1 কেজি গমের বর্তমান মূল্য কত। ভালো করে খেয়াল করেন, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি।
1 কুইন্টাল, এটার অর্থ হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তার মানে কি, এই 900 টাকার জন্য 100 কেজি কম বেশি পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি 100 কেজির দাম 900 টাকা। তাহলে 1 কেজির দাম 9 টাকা। এই অঙ্ক উত্তর মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, আজকে এই যে এই প্রশ্নটা আসছিল তাই না? আজকে পরীক্ষায় প্রশ্ন দেখলাম যে এটা আসছে, যে কলার দাম 20% কমে যায় 12 টাকায়, পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? ওকে, তাহলে এটা আর আমি করে দিচ্ছি না, এই অঙ্কটা করে দেই। এই অঙ্কটা করে দেই। এখানে বলছে কলার দাম 20% বৃদ্ধি পাওয়ায় 420 টাকায়, পূর্ব অপেক্ষা 10টি কলা কম পাওয়া যায়। পূর্বে একটি কলার দাম কত ছিল? আচ্ছা, তাহলে এখানে আমরা বের করি 420 এর 20% সমান কত হবে? এই 420 গুণন 20/100, এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা গেলে 84 টাকা। তার মানে দাম বেড়ে গেছে 84 টাকা, যার কারণে 10টা কলা কম দিবে। তার মানে বর্তমানে 10টির দাম 84 টাকা। তাহলে একটির দাম কত হবে? একটির দাম 84/10, তার মানে 8.4 টাকা। ওকে, এখন এটা কিন্তু উত্তর না। এখানে যদি বলতো বর্তমানে একটি কলার দাম কত, তাহলে এটাই উত্তর হইতো, কিন্তু প্রশ্ন বলছে পূর্বে একটি কলার দাম কত ছিল। এখন পূর্বে মানে কি, দাম বাড়ার আগে দাম কত ছিল। এই যে 20% যে বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পাওয়ার আগে একটি কলার দাম কত ছিল সেটা বের করতে বলছে। এখন দেখেন, আমরা যদি একটা সিনারি চিন্তা করি এরকম, যে পূর্ব মূল্য আমরা যদি ধরে নেই 100%, তাহলে 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত? 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য 120% হবে না? পূর্ব মূল্য যদি 100% হয়, 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য 120%। এখন খেয়াল করে দেখেন এইখানে, এই 8.4 টাকা, এটা যে একটি কলার দাম, এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার পরের দাম। এটা বৃদ্ধি পাওয়ার পরের দাম। তার মানে এইটাই হচ্ছে 8.4 টাকা, বর্তমান মূল্য 8.4 টাকা। তার মানে 120% সমান 8.4। এখন পূর্ব মূল্য বের করতে বলছে, মানে একটি 100%-এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 120% সমান 8.4, 1% সমান 8.4/120। আমাদেরকে বের করতে বলছে পূর্ব মূল্য, মানে 100%-এর দাম বের করতে হবে, অর্থাৎ 8.4/120 গুণন 100। এখানকার শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 8.4-কে ভাগ করলে হবে 0.7, তার মানে 7 টাকা। তাহলে পূর্বে একটি কলার দাম ছিল 7 টাকা। ওকে, আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন। বইয়ে তো সমাধান দেওয়াই আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমরা টাইপ 10 করব, শতকরার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি। পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি জিনিসটা কি? ধরেন একটা পণ্যের মূল্য 10% বাড়ছে, 10% বাড়ার পর যে দামটা হইলো, সেখান থেকে আরো 10% বাড়লো। এই যে 10% বাড়ার পর একটা দাম হবে, সেই বৃদ্ধিপ্রাপ্ত দামের উপর যদি আরো পার্সেন্টেজ বাড়ে বা কমে, এই রকম দুইটা শতকরা হলে তাহাকে বলা হয় পর্যায়ক্রমিক শতকরা হ্রাস বৃদ্ধি। এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা। দেখেন, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পাইলো। ভালো করে খেয়াল করেন, আমরা এই টাইপের ম্যাথ কিন্তু করে আসছি, তাই না? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করে আসছি, তবে সেখানে ব্যবহার কি হয়েছে, কত পার্সেন্ট কমবে বা বাড়বে, সেটা আমাদের বের করতে হয়েছে। ব্যয়, ব্যয়টাকে ফিক্সড রেখে, যে আমরা ব্যয় বাড়াবো না কমাবো না, ব্যয় আগেরটাই করবো, তাহলে ব্যবহার কত পার্সেন্ট বাড়বে বা ব্যবহার কত পার্সেন্ট কমবে, এইটাই। তো চলেন আমরা এটা একটু একটা একটু এটা বেসিকটা বা এটা একটা সিনারি চিন্তা করি। ধরে নেন যে এই আল মামুনের মামুনের বাসায় প্রচুর চাকর আছে, চা প্রেমিক আছে অনেক। ধরেন তারা চা খায়, তাদের সপ্তাহে ধরেন 1 কেজি চিনি লাগে। সপ্তাহে 1 কেজি চিনি লাগে। তাই মামুনের বাসায় চিনি লাগে ধরেন 1000 গ্রাম। এই 1000 গ্রাম চিনির দাম হচ্ছে 100 টাকা। 1000 কেজি চিনির দাম হচ্ছে 100 টাকা। তার মানে 100 টাকা দিয়ে 1 কেজি চিনি পায়। আচ্ছা,
এখন চিনির দাম 20% কমছে। ভালো করে খেয়াল করেন চিনির দাম। আচ্ছা, 1000 গ্রাম না দিয়ে আমরা 100 গ্রাম দেই, তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, 1000 গ্রাম না দিয়ে আমরা 100 গ্রাম দেই। চিনির দাম, এই বেসিকটাই তো বলতেছি, চিনির দাম 20% কমছে, তার মানে ওই 100 গ্রাম চিনির দাম এখন কত হবে? ওই 100 গ্রাম চিনির দাম এখন কত হবে? 20% কমে গেছে। 100 গ্রাম চিনির দাম ছিল 100 টাকা, এখন 100 গ্রাম চিনির দাম কত? 80 টাকা, রাইট? ওকে। তার মানে আগে 100 টাকা দিয়ে 100 গ্রাম চিনি পাইতো, এখন 80 টাকা দিয়ে 100 গ্রাম চিনি পাচ্ছে। এই 80 টাকা দিয়ে 100 গ্রাম চিনি পাওয়ার ফলে টাকা তো বাঁচতেছে। এর ফলে এই আল মামুন এরা হচ্ছে চা খাওয়া বাড়াই দিছে, চিনি খাওয়া বাড়াই দিছে। কত পার্সেন্ট? 20% বাড়াইছে। তার মানে এখন তারা চিনি খায় 120 গ্রাম। আগে চিনি খাইতো 100 গ্রাম, এখন চিনি খায় 120 গ্রাম। এখন চিনি খায় 120 গ্রাম। তাহলে আগে খরচ হতো কিন্তু 100 টাকা, এটা আগে খরচ হতো, এটা কিন্তু পুরো আগের খরচ, এটা আগের খরচ। এখন কিন্তু 80 টাকা দিয়ে ওই 100 গ্রাম চিনি পাওয়া যায়, তবে তারা চিনি খায় 120 গ্রাম। তো চলেন আমরা এবার তাহলে চিন্তা করি তারা হচ্ছে কত টাকা খরচ করে এই 100 গ্রাম। 100 গ্রাম চিনিতে বর্তমানে খরচ হয় 80 টাকা, তাই না? কারণ এখন কিন্তু দাম কমে গেছে যেহেতু, তাহলে 100 গ্রাম চিনিতে খরচ হয় 80 টাকা। তাহলে 1 গ্রাম চিনিতে খরচ হবে কত? 1 গ্রাম চিনিতে 80 ভাগ 100। কিন্তু ওরা চিনি তো 100 গ্রাম খায় না, এখন 120 গ্রাম খায়, চিনি খাওয়া বাড়াই দিছে। তাহলে 120 গ্রাম চিনির দাম কত হবে? 120 গ্রাম চিনির দাম হবে এই 80 ভাগ 100 গুণ 120। তাহলে কত হলো? এখানকার এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা দিলে 8 বারং কত? 96। 8 বারং 96। তাহলে আগে খরচ হতো 100 টাকা, এখন খরচ হয় 96 টাকা। তাহলে খরচ কমছে, ব্যয় কমছে কত? ব্যয় কমলো কত? ব্যয় কমছে 4 টাকা। কত টাকা থেকে? 100 টাকা থেকে 4 টাকা, তার মানে 100 টাকা থেকে 4 টাকা মানে হচ্ছে 4% কমছে। তার মানে ব্যয় কমলো শতকরা 4%। এটাই অ্যান্সার। এখন এইটা হিসাব করার জন্য শর্টকাট আছে। এটার হিসাবের জন্য একটা শর্টকাট আছে। আচ্ছা, শর্টকাটটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ওই পিকিউ এর শর্টকাট যেটা আর কি। চলেন ওইটা আমরা একটু দেখি। শর্টকাটের সূত্রটা হইল, এখানে কমছে, এখানে কমছে, এখানে বাড়ছে, একটা প্লাস একটা মাইনাস। তাজনিয়া, হ্যাঁ এটা গ্রেট। আপনি যেটা করছেন এটা সব থেকে ভালো। আপনি যেটা বের করছেন এটাই সব থেকে ভালো। ওইটা কোনো শর্টকাট না, আপনি যেটা বের করছেন ওটা একদম বেসিক নিয়ম। ওটা 3-4 পার্সেন্টেজও থাকলে করা যাবে ওভাবে। শর্টকাট সূত্রটা হলো এরকম: পি প্লাস কিউ, তারপর হবে প্লাস পি কিউ ভাগ 100। এটা শর্টকাটটা আমরা আরেকটা অঙ্কে প্রয়োগ করে দেখাই। হ্যাঁ, শর্টকাটটা এই অঙ্কে। আচ্ছা, এইখানে দেখাই আমরা। এই যে চিনির মূল্য 20% কমছে, তার মানে একটার মান হলো -20। কমলে মাইনাস, কমলে মাইনাস। এখানে ব্যবহার 20% বৃদ্ধি পাইছে, তাহলে +20। আচ্ছা, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস আর প্লাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। দেখেন এই দুইটা, এই যে এই সংখ্যার সামনের চিহ্ন, এই সংখ্যার সামনের চিহ্ন এখানে অঙ্কে বলে দিবে। যদি কমে তাহলে মাইনাস, কমে যদি মাইনাস, আর যদি বেড়ে যায় তাহলে প্লাস। তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এরপর উপরে এই সংখ্যা দুইটার গুণফল, নিচে 100। এখন হিসাব করেন, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, এখানকার -20 আর +20 কাটা, তাহলে এখানে থাকলো -2 আর 2 গুণ করলে 4। যদি হিসাব করে মানটা যদি ঋণাত্মক আসে তাহলে এখানে কমবে, আর যদি ধনাত্মক আসে তাহলে বাড়বে। তার মানে যেহেতু এটা মাইনাস আসছে, তার মানে 4% কমছে। ঠিক আছে। ব্যয় 4 টাকা, এখানে বাংলিশ লিখে ফেলছি। 4 টাকা কমেছে। নুসরাত নিশা বলছেন শর্টকাট দিয়ে রিটেনে করলে হবে না, রিটেনে সাধারণত এই ধরনের ম্যাথ আসে না। আর আপনি শর্টকাট দিয়ে করতে পারবেন না রিটেনে, এই শর্টকাট দিয়ে করতে পারবেন না। তবে হ্যাঁ, এই যে তাজনিয়া যেটা বলছে ওইটা দিয়ে করা যাবে। হ্যাঁ, সেটা কিরকম? সেটা হচ্ছে এই অঙ্কটা এভাবে করা যায়। আমরা দেখেন সিনারিটা চিন্তা করি, আমি যে বেসিকটা বুঝাইলাম এখানে, প্রথমে দাম ধরছি কত টাকা? 100 টাকা, তাই না? এই সিনারিটা যদি আপনি চিন্তা করেন, এটা দিয়ে আপনি, আপনার শর্টকাট লাগবে না, ইজিলি করতে পারবেন। তাহলে আপনার প্রাথমিক দাম ছিল 100 টাকা, এরপর 20% কমছে, তাহলে 20% যদি কমে যায় থাকে কত? 20% যদি কমে যায়
তাহলে মূল্য থাকবে কত? 80% থাকবে না? তাহলে 100 এর 80%। এরপর ব্যবহার 20% বৃদ্ধি পাইছে, এবার 20% বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পেলে কত হবে? 120%। যদি কমে যায়, 20% কমছে মানে 80%, 20% বাড়ছে মানে 120%। তাহলে পরেরটা হবে এত এর 120%। দেখেন তো এটা হিসাব করে কত হয়? কত হয়? 100 গুণন 80% মানে 80/100। এখানে 120% মানে 120/100। হিসাব করলে হবে 96। তাহলে 100 থেকে কত কম? 4 কম। তাহলে 4% কমছে। তো এইটা কিন্তু শর্টকাট না, এটা কিন্তু শর্টকাট না, এটা একদম বেসিক নিয়ম। আপনি এর আগে যে বেসিকটা শিখলেন সেটারই সারসংক্ষেপ এটা। এইভাবে আপনি রিটেনে করতে পারেন, সমস্যা নেই। তবে একটু ডিটেলস লিখবেন যে আহ, ধরি যে খরচ বা পূর্ব মূল্য 100 টাকা। হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন এইভাবে। আচ্ছা, একই অঙ্ক কতবার আছে? ওকে, যেমন এই অঙ্কটা দেখেন, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়াইলো, অতবার বর্ধিত মূল্য থেকে মানে বাড়ানোর পর যেই মূল্য হইল সেইখান থেকে 25% কমাইলো। প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম মূল্যের তুলনায় সর্বশেষ মূল্য শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি সর্বপ্রথম মূল্যটাকে যদি আমি 100 টাকা ধরে নেই, সর্বপ্রথম মূল্যটাকে যদি 100 টাকা ধরে নেই, তাহলে 25% বৃদ্ধিতে মূল্য কত হবে? 100 এর 25%, 125%। এরপরে কি 25% কমছে, তাহলে এর 75%। ধরেন এরপরে আরো 10% বাড়ছে, তাহলে এর 110%। যদি এরপরে আরো 20% বাড়তো, তাহলে এর 120%। তার মানে দেখেন আপনি এই নিয়মে পার্সেন্ট দুইটা না, 4-5টা থাকলে আপনি করতে পারবেন। কিন্তু এই যে পি কিউ যে শর্টকাট দেখাইছি ভাই, এটা দিয়ে 2% বেশি করা যাবে না। ঠিক আছে, তা আমি এতগুলো বেশি লিখে গেলে মুছে দেই। এখন তাহলে হিসাব করেন কত হয়? 100, এখানে 125/100 গুণন এখানে 75/100। এখানকার 100 100 কাটা, 3 25 75, 4 25 100, তাহলে কত হবে? 375/4। তাহলে 4 নং 36, 15, 3 আর 4 12, 1 10, 4 2 8, 2 4 5 20, 93.25। এটা 100 থেকে কত কম? আপনি আগের মূল্য ধরছিলেন 100 টাকা, এই যে কমা বাড়া এত কিছুর পরে মূল্য হলো 93.25। তাহলে এখন কমছে কত? 6.75। তাহলে এটাই 6.75% কমছে। অনেক সময় এখানকার এখানকার যে রেজাল্টটা, এটা 100%-এর উপরে হইতে পারে। 100%-এর উপরে হইলে তখন কি পাবে? সেটা বৃদ্ধি পাবে। এটা কিন্তু কমছে, 100-র নিচে মানে হ্রাস পাইছে, 100-র উপরে হইলে তখন সেটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলো আশা করি পারবেন। এখন তাহলে যেমন এইখানে দেখেন তিনটা মূল্য আছে, তিনটা, এখানে তিনটা মূল্য দেখা আছে। দেখেন এই যে 25% বাড়ালো, 25% কমাইলো, আবার 10% বাড়াইলো। তাহলে এইভাবে করবেন, 100 এর 25% বাড়াইছে মানে 125/100, 25% কমাইছে মানে 75/100, 10% বাড়াইছে মানে 110/100। এখন হিসাব করেন, এখানকার 100 100 কাটা, এখানকার 0 0 কাটা, 3 25 75, 4 25 100, 5 2 10, 5 25 125। তাহলে এখানে হিসাব করলে কত হয়? হিসাব করলে হিসাবটা করে নেবেন, এটা হিসাব আমি এখন করতে পারতেছি না, হিসাবটা আপনারা করে নেবেন। ওকে, এখন সেম টাইপের ম্যাথ কয়েকটা কয়েকটা হচ্ছে আমাদের জ্যামিতিক চিত্র আছে। সেগুলো কি কি? সেগুলো হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে হবে বৃত্ত, তারপরে হবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই চারটা ক্ষেত্রের ক্ষেত্রে, চারটা এই জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। কেন? কারণ আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, এইখানে শুধুমাত্র শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তার মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, প্রস্থ 20% বৃদ্ধি পায়, তার মানে এখানে 2% আমরা কাউন্ট করতেছি। তার মানে আমরা এখানে 2% কাউন্ট করতেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? এই যে বাহু গুণন বাহু। তার মানে যদিও প্রশ্নের মধ্যে বর্গের একটা বাহুর কথা বলে, কিন্তু ক্ষেত্রফল পরিবর্তনের ক্ষেত্রে, কারণ আমরা জানি ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা বাহু গুণ গুণ হয়, এই জন্য এখানেও 2% কাউন্ট হবে। বৃত্তের ক্ষেত্রে পাইয়ের সাথে ব্যাসার্ধ 2বার গুণ হয়, ব্যাসার্ধ গুণন ব্যাসার্ধ,
দুইবার গুণ হয়। তাহলে এখানেও ব্যাসার্ধ যদি 10% বা 5% বা 20% যাই বৃদ্ধি পাক বা হ্রাস পাক, তাহলে সেখানেও আমরা সেম সূত্রটাই ব্যবহার করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সূত্র হচ্ছে √3/4 ইন্টু এই যে এখানে বাহু গুণন বাহু, দুইবার বাহু আছে, তার মানে এখানেও যদি একটা পার্সেন্টের কথা বলা থাকে তার মানে পার্সেন্টটা আসলে দুইবার কাউন্ট হচ্ছে। তাহলে এখানে দেখেন কি বলছে, একটা আয়তাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে মানে হচ্ছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 20% বৃদ্ধি পাইছে। তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তাহলে আমাদের এই যে দুইটা পার্সেন্ট আছে, তাহলে আপনি এইভাবে করতে পারেন যে 100 এর 120/100 গুণন 120/100। তাহলে এখানকার এই 100 কাটা, এখানকার 2 শূন্য আর এই 2 শূন্য কাটা দিলে কত হয়? 12 12 144। তাহলে এটা 100 থেকে কত বেশি? 100 থেকে কত বেশি? 100 থেকে 44 বেশি। তার মানে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল এখানে 44% বৃদ্ধি পাবে। তাহলে সেম টাইপের ম্যাথগুলো আমি বাকিগুলো করে দিচ্ছি না, বর্গক্ষেত্র, বৃত্ত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে করে দিচ্ছি না। তবে এটা একটু আপনারা সলভ করেন, এটা একটু আপনারা সলভ করেন। কি হবে? একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে। একটা ছোট্ট একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ভালো করে খেয়াল করে দেখেন, বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য 20%, প্রস্থ 20%। এখানে কি বলছে? শুধু দৈর্ঘ্যের কথা বলছে, প্রস্থের কথা বলে নাই। এখানে কিন্তু প্রস্থ কথা কিছু বলে নাই। তার মানে দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায়, আচ্ছা আগের দৈর্ঘ্য যদি 100 হয়, হ্যাঁ, তাহলে বর্তমান দৈর্ঘ্য কত? 105। মানে ক্ষেত্রফলও 5% বৃদ্ধি পাবে এখানে, হ্যাঁ। দৈর্ঘ্য 5%, যদি একটা লেন্থ বা একটা পার্সেন্টেজ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফলও তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। যদি দুইটা বৃদ্ধি পায় তখন কম্বাইন্ডলি হিসাবটা আলাদা হবে। একটা পার্সেন্ট বৃদ্ধি পেলে যতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রফলও তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। আজকের পরীক্ষা কিন্তু এটা আসছিল, তাই না? এটা 5% বৃদ্ধি পাবে। এখানে আলাদা করে মানে কোনো কিছু চিন্তা করার দরকার নাই। বা আপনারা এখানে অনেকে ওই যে পিকিউ এর সূত্র ব্যবহার করেন, তাহলে দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায়, ক্ষেত্র প্রস্থের ক্ষেত্রে শূন্য শূন্য হবে। হিসাব করে দেখবেন 5%ই আসবে। তাহলে এই যে বর্গের, এগুলো তাহলে আপনারা নিজেরা একটু হিসাব করে নেবেন, হ্যাঁ। সমবাহু ত্রিভুজের এটাও আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এইটা আমি একটু করে দিব, কারণ এইখানে আবার অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারে। ধরেন এইখানে প্রশ্ন শুধু বললো ব্যাসের কথা, যে একটা বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তা আমরা সূত্রের ক্ষেত্রে দেখলাম কি যে ব্যাসার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই গুণন ব্যাসার্ধ গুণন ব্যাসার্ধ, তার মানে ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কার? ব্যাসার্ধের সম্পর্ক। এখন প্রশ্ন বলছে ব্যাস 10% বৃদ্ধি পাইছে, তাহলে কি ব্যাসার্ধ, যেহেতু ব্যাস ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কি ব্যাসার্ধ 5% বৃদ্ধি পাবে? তাহলে কি ব্যাসার্ধ 5% বৃদ্ধি পাবে? না, এরকমটা কিন্তু হবে না। ব্যাস 10% বৃদ্ধি পাইলে ব্যাসার্ধও 10% বৃদ্ধি পাবে, সেমই থাকবে, কারণ ব্যাস এবং ব্যাসার্ধ দুইটাই সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। ব্যাস 10% বৃদ্ধি পাইলে ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাবে। পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু সেম। শুধুমাত্র লেন্থ হইলে তখন অর্ধেক অর্ধেক হইতো, শুধু লেন্থ হইলে। তাই এটা আর করে দিচ্ছি না তাহলে আমি। তাহলে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, নিয়ম একটাই, এখানে 10%কে ভাঙানো দরকার নাই, তাহলে কিন্তু ভুল হবে। ওকে, তাহলে এবার আমরা নির্বাচন এবং ভোট সংক্রান্ত, সামনে যেহেতু নির্বাচন, ভোটের হিসাব কিতাবের একটা ব্যাপার আছে। যদিও নির্বাচন এবং ভোট সংক্রান্ত অঙ্ক প্রিলিতে এখন পর্যন্ত আসে নাই, তারপর আমরা একটু দেখি নিই। খুব সহজ আছে, আপনারা পারবেন। এখানে কি বলছে? বলছে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী 62% ভোট পেয়ে জিতে এবং সে 144 ভোটে জিতে। নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? খুব সহজ অঙ্ক, চিন্তা করবেন এভাবে। দুইজন প্রার্থী, একজন জিতছে মানে বিজয়ী প্রার্থী, একজন হচ্ছে বিজয়ী আর একজন হচ্ছে পরাজিত, আর একজন হচ্ছে পরাজিত, ওকে। তো এখানে বলছে যে এক প্রার্থী 62% ভোট পাইছে, আচ্ছা, এই পাইছে 62% ভোট, ঠিক আছে। তাহলে যে হেরে গেছে সে কত পার্সেন্ট ভোট পাইছে? যে হেরে গেছে সে তাহলে 38% ভোট পাইছে, তাই না? যেহেতু প্রার্থী দুইজন, এখানে প্রতিদ্বন্দ্বী মাত্র দুইজন, তাহলে একজন 62% পাইলে আর একজন 38% ভোট পাইছে, ওকে। পার্সেন্টেজের অঙ্কর ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। পার্সেন্টগুলো সবাইকে দিয়ে দিবেন, যার যেই অংশ তাকে সেই অংশ দিয়ে দিবেন। এরপরে দেখবেন
এখানে একটা টাকার পরিমাণ বা ভোটের পরিমাণ আছে, যেমন 144টা ভোট। এই 144টা ভোট কার? বিজয়ী প্রার্থীর নাকি পরাজিত প্রার্থীর বলেন তো? 144টা ভোট কার, বিজয়ী প্রার্থীর নাকি পরাজিত প্রার্থীর? আচ্ছা, বিজয়ী প্রার্থী ঠিক আছে, কিন্তু আমি কি 62% সমান 144 লিখতে পারবো? এটা কি 62%-এর মান? তা কিন্তু না। হ্যাঁ, 144টা ভোট ঠিক আছে বিজয়ী প্রার্থীর, এই 144টা হচ্ছে এই দুইজনের ভোটের পার্থক্য। মানে এই বিজয়ী প্রার্থী 144টা ভোট বেশি পাইছে, এই বিজয়ী এবং পরাজিত এদের পার্থক্যটা হলো 144। তাহলে এদের পার্সেন্টেজের পার্থক্য কত? পার্সেন্টেজের পার্থক্য কত? 24 না? 24%। এদের পার্সেন্টেজের পার্থক্য 24%, ভোটের পার্থক্য 144। তার মানে এই 24% সমান হলো 144। তাহলে 1% সমান 144 ভাগ 24, 100%। মোট ভোট 100%, তাহলে 100% সমান এই 144 ভাগ 24 গুণ 100, হিসাব করলে হবে 600। 600, এটাই অ্যান্সার। দেখেন, আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম। 24% পার্থক্য, দুইজনের ব্যবধান। একজন 62% পাইছে, একজন 38% পাইছে, তাহলে এদের দুইজনের পার্থক্য কত? এদের পার্থক্য কত, ভোটের পার্থক্য কত? 24% হবে না? এটা আমি বিয়োগ করে দিই, দাঁড়ান। এই 62% মাইনাস 38% সমান 24%। এবার আর ভুল হবে না। এইটার প্রথম অংশটা বাদ দেন, হ্যাঁ, এই অংশটা বাদ দেন, এই অংশটা বাদ দেন, এইটা বাদ দেন। বাদ দিয়ে দেখেন তো এই অঙ্কটা আগের অঙ্কের মতো হয়েছে না? এই অঙ্কটা আগের মতো হচ্ছে না? যে বিজয়ী প্রার্থী 52% ভোট পায় এবং 98 ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়। তাহলে সর্বমোট ভোটের সংখ্যা কত? আচ্ছা, তাহলে বিজয়ী সে পাইছে 52%, পরাজিত সে পাইছে তাহলে কত? 48%। এই 98টা হলো কি, এই বিজয়ী প্রার্থী সে বেশি পাইছে, তাই না? বিজয়ী প্রার্থী 98টা ভোট বেশি পেয়েছে, তার মানে এদের দুইজনের ভোটের ব্যবধান হলো 98টা, আর শতকরা পার্থক্য হলো 4%। তার মানে আমরা বলতে পারি 4% সমান 98। তাহলে 1% সমান 98 ভাগ 4, 100% সমান 98 ভাগ 4 গুণন 100। তাহলে 2500 থেকে 50 বাদ দিলে 2450। 2450। আচ্ছা, তার মানে ভোট কাউন্ট হয়েছে 2450টা। ভালো করে খেয়াল করেন, ভোট কাউন্ট হয়েছে 2450টি। এইবার বলছে সর্বমোট ভোটের সংখ্যা কত। এখানে কিন্তু 98টা ভোট বাতিল করা হয়েছে। কি করা হয়েছে? সরি, 68টা ভোট বাতিল করা হয়েছে। তাহলে কি করতে হবে? এই বাতিলকৃত ভোট সহ যদি আমরা যোগ করি, তাহলে সর্বমোট ভোট পেয়ে যাবে কত? 2450 আর 98 মিলে কত হবে? 2518। হ্যাঁ, 2518, এইটা হলো অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। ওকে, এগুলো ব্যাংকের ম্যাথ, হ্যাঁ, এগুলো ব্যাংকের ম্যাথ। আর এগুলো হচ্ছে আপনাদের রিটেনে আসতে পারে, প্রিলিতে এগুলা কখনোই আসবে না। খুব সহজ একটা প্রশ্ন, দেখেন একটা নির্বাচনে এ প্রার্থী ভোটারদের 30% ভোট পায়। এই 68 যোগ করছি তো, 68, ও 68 হবে। ও আচ্ছা, আপনারা এই জন্য বলতেছেন, ও আচ্ছা ঠিক আছে, এটা 68 হবে। 68 ভুলে ভুলে 98 লিখছি। না, ভোটার ম্যাথ প্রিলিতে আসার সম্ভাবনা 0.1%। একটা নির্বাচনে এ প্রার্থী 30% ভোট পায়, আর বি অবশিষ্ট ভোটারের 60% ভোট পায়। এইখানে কিন্তু একটু ভাষাগত একটু আধিক্যতা দেখাইছে এখানে, হ্যাঁ, সাহিত্যর মতো একটা ভাষা ব্যবহার করছে। বি প্রার্থী অবশিষ্ট ভোটারদের, প্রার্থী হলো এ, এটা হলো বি। আচ্ছা, এ প্রার্থী পাইছে 30%। আচ্ছা, এ প্রার্থী যদি 30% পায়, তাহলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট কত থাকবে? 70% না? এই 70% কিন্তু বি পায় নাই। 70% কিন্তু বি পায় নাই, বলছে কি অবশিষ্ট ভোটের 60% পাইছে। তাহলে বি পাইছে কত? বি পাইছে হচ্ছে যে 70% যে ভোটার বাকি আছে, অবশিষ্ট যে 70%, এর 60%। হিসাব করলে কত হয়? 42%। তার মানে বি পাইছে 42% ভোট, এ পাইছে 30% ভোট। দেখছেন, এইটাই একটু প্যাচ দিয়ে দিছে জাস্ট, আর কিচ্ছু না। আর বাকি যারা ভোটার তারা ভোট দেয় নাই। বাকি যারা ভোটার তাহলে ভোট দেয় নাই।
তাহলে এ পাইছে 30%, বি পাইছে 42%। তাহলে এ প্লাস বি এরা দুইজনে মিলে কত পার্সেন্ট পাইছে? 30% প্লাস 42% কত হয়? 72%। তাহলে ভোট দেয়নি কতজন? ভোট দেয়নি কত? 72% ভোট দিছে। তাহলে 100%, 100 থেকে যদি 72 বাদ দেয় 28, 28% ভোট দেয় নাই। এবার প্রশ্ন কি বলছে দেখেন, প্রশ্ন কি বলছে? বলছে যারা এই প্রার্থীকে ভোট দিয়েছে, মানে এই প্রার্থীকে যারা ভোট দিয়েছে, এই প্রার্থীকে ভোট দিয়েছে 30%, ওকে। আর যারা ভোট দেয় নাই, ভোট দেয় নাই 28%, এমন ভোটার সংখ্যার পার্থক্য হলো 1200। তার মানে যে 30% আর 28%-এর পার্থক্য হলো 1200। তাহলে 30% আর 28%-এর পার্থক্য কত? 2% না? তাহলে এই 2%-এর মান হলো 1200। এখন নির্বাচনে কতজন ভোটার ভোট দিয়েছিল? 100%-এর মান বের করেন এখন। 2% যদি, ও না, 100%-এর মান না, এই 100%-এর মান না কিন্তু, মাইন্ড ইট। এটা এটা ভালো করে খেয়াল করেন, এখানে বলছে নির্বাচনে কতজন ভোটার ভোট দিয়েছিল, মোট ভোটার চায় নাই। মোট ভোটার চাইলে 100%-এর মান বের করতেন। নির্বাচনে ভোট দিছে যে 72%, নির্বাচনে ভোট দিছে কিন্তু 72%। হ্যাঁ, তাহলে 2% সমান 1200 হলে 1% সমান 1200/2, তাহলে 72% সমান, এটা হিসাব করবেন এখন। 1200/2 গুণন 72, 2 দ্বারা 1200 ভাগ করলে হবে 600, 600 আর 72 গুণ করলে যা হবে তাই। ঠিক আছে। যারা দেয়নি তারা সহ ওই এলাকার মোট ভোটার কত হবে একটু বের করে দিয়েন দেখি, মাথায় কিছু করাইতে পারে কিনা। 100%-এর মান বের করবেন, 100%-এর মান বের করেন। এই যে এখানে 72% না বের করে 100%-এর মান বের করেন, অ্যান্সার বের হয়ে যাবে। সাজিদুর রহমান, 100%-এর মান বের করেন, তাহলে হয়ে যাবে। তো এই টাইপের, এটা একটা ব্যাংকের আসা ম্যাথ, বা ব্যাংকে আসে অনেক সময়, বিসিএস রিটেনে আসে, হ্যাঁ। তো এই ম্যাথগুলো নিয়ে হচ্ছে অতটা আপনাদের চিন্তিত হওয়ার দরকার নাই, এই টাইপের ম্যাথ অতটা আসবে না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা পরের টাইপে চলে যাই, কর বা কমিশন নির্ণয়। কমিশন হচ্ছে দুই ধরনের। কমিশন হচ্ছে দুই ধরনের। দুই ধরনের কি কি? একটা হচ্ছে ধরেন আপনি দোকানে ধরেন কিছু কিনতে গেছেন, বা ধরেন বই কিনতে গেছেন। আমরা বই কিনতে গেলে কি করে, আমাদেরকে কমিশন দেয় না? 10%, 15%, 20%, বইয়ের গায়ে একটা মূল্য থাকে, সেখান থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন দেয়, মানে আমাদের কাছ থেকে কি রাখে? দাম কম রাখে, ডিসকাউন্ট, রাইট, ডিসকাউন্ট। তাহলে এই ধরনের একটা, এই হলো একটা কমিশন। আরেকটা কমিশন হইলো যে ধরেন আহ, শারিয়ার ভাইয়ের সাথে আমার একটা চুক্তি হলো, যে শারিয়ার ভাই আপনাকে আমি বিয়ে দিয়ে দিব, আর আমি আপনাকে 10 লাখ টাকা যৌতুক নিয়ে দিব। যদি 10 লাখ টাকা যৌতুক নিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমাকে 10% কমিশন দিবেন। যদি 10 লাখ টাকা যৌতুক না দিতে পারি, তাহলে আমার কমিশন লাগবে না। এই একটা কমিশন, মানে একটা দালালি, একটা দালালি, হ্যাঁ, একটা দালালি কমিশন। আর একটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া। বুঝতে পারছেন? তাহলে এই যে কমিশন দুইটা কিন্তু বুঝতে হবে আবার, একটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া মানে দাম কম রাখা, আর একটা হচ্ছে আপনি কোনো কিছু বিক্রি করে দিবেন বা কোনো একটা কাজ করে দিবেন একটা নির্দিষ্ট দামের প্রেক্ষিতে, তখন হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিবে। এটা বিশেষ করে কোথায় হয়? এটা হচ্ছে এই গরুর মার্কেটগুলোতে, গরুর হাটে। গরুর হাটে তো মানে অন্যরকম অবস্থা সেখানে, ওইখানকার দালালির যে ব্যাপারটা, ওইখানে অন্যরকম দালালি হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে না যাই। এখন দেখেন এখানে কি হয়েছে, হ্যাঁ, সেলসের উপরে আর কি একটা কমিশন, ওকে। যেমন দেখেন একটা গাড়ির দালাল গাড়ির বিক্রয় মূল্যের উপর 6% কমিশন নেয়। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে 6% কমিশন মানে কি, যে দালাল সে যত টাকায় বিক্রি করে দিবে, সে যত টাকায় বিক্রি করে দিবে তার উপর 6% কমিশন নেবে। মানে দাম যত হোক, গাড়ির দাম যত হবে, তার 6% দালাল পাবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে গাড়ির মালিক সে চালাক আছে, গাড়ির মালিক সে কিন্তু চালাক আছে, কি চালাক? তাহলে দালাল চেষ্টা করবে সর্বোচ্চ দাম দিয়ে বিক্রি করে দেওয়ার, কারণ সে যত দামে বিক্রি করবে তার কমিশনও তত বেশি হবে। তবে এখানে আবার দালালদের আবার একটা চক্র থাকে, সেখানে আবার কাহিনী থাকে। বেশি দামে বিক্রি করলেও গাড়ির মালিককে শোনাবে কম যে আমি এত টাকা বিক্রি করছি, পরের টাকাটা সে মেরে দিবে। যাই হোক, আমাদের দেশে এরকম মারিং কাটিং একটু বেশি হয়। ওকে, তাহলে এখানে কি বলছে? গাড়ির বিক্রয় মূল্যের উপর 6% কমিশন দেয়, এবং গাড়িটা বিক্রি করে দিয়ে সে যদি 8,880 টাকা পায়, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত? ভালো করে খেয়াল করেন। বিক্রয় মূল্য ধরে নিলাম 100%, বিক্রয় মূল্য 100%, তাহলে দালাল কমিশন পাবে কত পার্সেন্ট? কমিশন হবে 6%, তাই না? কমিশন 6%। প্রশ্ন কি বলছে? প্রশ্ন কমিশন কত পাইছে? 8,880 টাকা।
তার মানে এটা কিন্তু কমিশন, তাহলে আমি কমিশনের নিচে লিখবো 8,880। তার মানে 6% সমান 8,880। এখন বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 100%-এর মান বের করতে হবে। তাহলে 1%-এর মান বের করবেন, 8,880 ভাগ 6। 100%-এর মান বের করবেন, 8,880 ভাগ 6 গুণন 100। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। ঠিক আছে। ওকে, যেমন এখানে বলছে একটা বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। দেখেন প্রশ্ন বলে দিছে এই মূল্য হচ্ছে প্রকৃত মূল্যের 80%। হ্যাঁ, এখন এরপরে বলছে বাকি মূল্য সরকারি ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? তাহলে সরকার বাকি মূল্য ভর্তুকি দেয় মানে সরকার কত পার্সেন্ট ভর্তুকি দেয় বলেন তো? সরকার 20% ভর্তুকি দেয়, তাই না? 80% যদি এটা প্রকৃত মূল্য হয় তাহলে বাকি 20% ভর্তুকি দেয়। তাহলে প্রশ্ন বলেই দিছে এই 24 টাকা হইল প্রকৃত মূল্যের 80%। তার মানে আমি বলতে পারি 80% সমান 24 টাকা। এখন আমার কাছে কি চাইছে সেটা দেখেন। আমার কাছে কি বইয়ের মূল্য চাইছে, বইয়ের প্রকৃত মূল্য চাইছে? যদি বইয়ের প্রকৃত মূল্য চাই তাহলে 100%-এর মান বের করবো। কিন্তু চাইছে ভর্তুকি, ভর্তুকি তো 20% দেয়, তাহলে 20%-এর মান বের করবেন। 80% সমান যদি 24 হয়, 1% হবে 24/80। তাহলে 20% সমান 24/80 গুণন 20, 6 টাকা। আর যদি বলতো বইয়ের প্রকৃত মূল্য কত, তাহলে এটা 20%-এর মান বের না করে 100%-এর মান বের করতাম। ঠিক আছে। দেখেন এই প্রশ্নটা আপনাদের মানে খুবই মজার একটা প্রশ্ন। এটা খুবই মজার একটা প্রশ্ন। এখানে বলছে যে একজন দালালের কমিশনের হার 4% থেকে 5%-এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। তাহলে কমিশন বাড়লো কিন্তু আয় অপরিবর্তিত, তাহলে ঘটনাটা কি ঘটছে? ব্যবসা কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসা শতকরা কত কমছে। ভালো করে খেয়াল করেন। ধরেন এই দালালের ব্যবসা, ব্যবসা এইখানেও হচ্ছে ব্যবসা, দুইটা দুইটা জায়গায়। প্রথমে ধরেন ব্যবসা হইতো 100 টাকা। ধরেন ব্যবসা হইতো 100 টাকা। হ্যাঁ, 100 টাকার ব্যবসা হইতো। এখন এই যে 100 টাকার যে ব্যবসা, সে এই 100 টাকার যদি ব্যবসা হয়, এটা যদি ব্যবসা হয়, তাহলে কমিশন কত হবে বলেন তো? কমিশন কত হবে? এই যে 4%, আগে 4% ছিল। না না না, এটা 5% তো বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার আগে, বৃদ্ধি পাওয়ার আগে 5% তো বৃদ্ধি পাইছে পরে, এটা এটা পরের ব্যাপার। প্রাথমিক অবস্থায় তার ব্যবসা যদি 100 টাকা হইতো, সে 4% কমিশন পাইতো, মানে ব্যবসা হইতো তার, মানে কমিশন হইতো তার 4 টাকা। কমিশন হইতো 4 টাকা। আচ্ছা, এবার আমরা জানি না ব্যবসা কত হয়, তবে সে কমিশন পায় 5%। কমিশন পায় কত পার্সেন্ট? 5%। কমিশন পায় 5%। এখন আগে 4% পাইতো, এখানে কমিশন হইতো 4%, তাই না? 100 টাকা ব্যবসা হইতো, কমিশন পাইতো 4%, মানে 4 টাকা কমিশন পাইতো। এখন কমিশন হয় 5%। ভালো করে খেয়াল করেন, এখন কমিশন হয় 5%। বলেন তো দালাল পায় কত টাকা? দালাল পাচ্ছে কত টাকা? আয় তো আগেরটাই আছে, মানে আগে 4 টাকা আয় হইতো, এখনো কিন্তু 4 টাকাই আয় হয়, এখনো 4 টাকাই আয় হয়। তবে আমরা জানি না ব্যবসা কত টাকা হয়। আগে 100 টাকা ব্যবসা হইতো, 4% কমিশনে তার আয় হইতো 4 টাকা। 4% কমিশনে আয় হতো 4 টাকা। তবে আমি এখন জানি না ব্যবসা কত হয়, তবে কমিশন পায় 5%, কিন্তু আয় 4 টাকাই আছে, আয় 4 টাকাই আছে। তাহলে আমরা বলতে পারি ব্যবসার 5% সমান 4 টাকা। তার বর্তমান যে ব্যবসা হয়, তার 5% নিলে হয় 4 টাকা। যদি 100% নেয় তাহলে কত হবে? 100% সমান এই 4/5 গুণ 100, তাহলে কত হয়? 80 টাকা। তার মানে এখন তার ব্যবসা হচ্ছে 80 টাকা। আগে ব্যবসা হয়তো 100 টাকা, এখন ব্যবসা হয় 80 টাকা। তাহলে ব্যবসা কমে গেছে কত টাকা? আগে ব্যবসা হয়তো 100 টাকা, এখন ব্যবসা হয় 80 টাকা, ব্যবসা কমে গেছে 20 টাকা। 20 টাকা, তার মানে 20% কমছে। 100 টাকায় ব্যবসা কমছে 20%। তাহলে অ্যান্সারটা হলো 20%। তো এই যে আহ, আমাদেরকে যে ধরেন বলা হয় যে ম্যাথ, ম্যাথ হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করে, সেটা কখন? যখন আপনি অঙ্কগুলো এরকম করে বুঝে বুঝে করতে পারবেন। যখন অঙ্কগুলো আপনারা এরকম করে বুঝে বুঝে করতে পারবেন। না না না, এটা পিকিউ দিয়ে কেন হবে? এখানে কি বলছে যে প্রথমে 4% বৃদ্ধি পাইছে তারপরে আবার 5% বৃদ্ধি পাইছে, এরকম কিছু বলছে? এরকম তো বলে নাই, অঙ্কের ভাষাটা তো আলাদা আছে। ওকে, ঠিক আছে, আমাদের আজকের শেষ টাইপ। এখানে 5 মিশালি কিছু অঙ্ক আছে, তবে অঙ্কগুলো আশা করি আপনারা পারবেন। দেখেন এখানে কি বলছে, বলছে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক
11,050 টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল? আচ্ছা, আমরা যদি এখানে পূর্বের বেতন 100% ধরে নিই, যে পূর্বের বেতন 100%, তাহলে বর্তমান বেতন কত? বর্তমান বেতন কত হবে? 130%, রাইট? আচ্ছা, এই 1,050 টাকাটা কার? এটা কি পূর্বের বেতন নাকি বর্তমান বর্তমান বেতন? এটা কিন্তু বর্তমান বেতন। 1,050 টাকা এটা বর্তমান বেতন। তার মানে আমরা বলতে পারি 130% সমান হলো 11,050, শুধু 11,050। ওকে, তাহলে এখন পূর্বের বেতন কত ছিল সেটা বের করতে বলছে, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে বাকিটুকু এখন পারবেন না। 1% সমান 11,050 ভাগ 130, 100% সমান 11,050 ভাগ 130 গুণ 100। এটা হিসাব করবেন এখন, এটা হিসাব নিজেরা করবেন। আচ্ছা, আপনারা একটু এই প্রশ্নটা এবার সলভ করেন তো দেখি। আপনারা একটু এই প্রশ্নটা সলভ করেন তো। আপনারা এই প্রশ্নটা সলভ করেন। এখানে বলছে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা বেশি পায়, পূর্বে তার বেতন কত ছিল? ওকে, দেখেন, আমরা যদি পূর্বের বেতন 100% ধরি, বৃদ্ধি পাইছে কত? 30%। তাহলে বর্তমান বেতন কত? বর্তমান বেতন 130%। এখন আগের অঙ্কে এখানে কিন্তু আমরা 130%-এর জায়গায় লিখছি 11,050। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য দেখেন, ভাষাগত পার্থক্য। এই 11,050 কিন্তু এখন তার বর্তমান বেতন না, এটা কিন্তু বৃদ্ধি পাইছে। আগের বেতনের তুলে এটা বৃদ্ধি পাইছে, তার মানে এটা হলো এইখানে বসবে, এটা এইখানে বসবে। তো এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে এই যে টাকার পরিমাণটা কার কাছে যাবে। তার মানে এটা 30% সমান 11,050। এখন পূর্বের বেতন চাইতে পারে, বর্তমান বেতন চাইতে পারে, যে কোনো বেতন চাইতে পারে, সেটা আপনি এখন বের করবেন। কিন্তু আপনাকে আগে জানতে হবে এই টাকাটা কোন পার্সেন্টের সাথে দিব, এইটা ভালোভাবে কিন্তু আয়ত্ত করতে হবে। এটা আয়ত্ত করলে এরপরে যে লাভ ক্ষতির ক্লাস আছে দেখবেন ওইটা আরো পানির মতো সোজা হয়ে গেছে। এখানে কি বলছে? বলছে একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। মাসাল্লাহ। যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়, তবে ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত? আচ্ছা, চলেন এটা আমরা একটু প্রথমে চিন্তা করি। আচ্ছা, ধরে নেই যে মোট কর্মকর্তা হচ্ছে 100 জন। মোট কর্মকর্তা হলো 100 জন, এটা ধরে নিলাম। আচ্ছা, মোট কর্মকর্তা যদি 100 জন হয়, তাহলে এখানে কি বলছে? ওই কোম্পানির মোট কর্মকর্তার 40% মহিলা। তাহলে মহিলা কতজন? মহিলা কতজন? আমি মোট কর্মকর্তা যদি 100 জন হয়, তাহলে মহিলা 100 জনের 40% মানে 40 জন। তাহলে পুরুষ কতজন হবে? পুরুষ কতজন হবে? 60 জন। পুরুষ 60 জন। আচ্ছা, তাহলে আমরা মহিলা এবং পুরুষ বের করে ফেলছি। এখন প্রশ্নে কি বলছে? বলছে পুরুষ কর্মকর্তার 30% এবং মহিলা কর্মকর্তার 50% বিবাহিত। আচ্ছা, বিবাহিত মহিলা কতজন তাহলে? বিবাহিত মহিলা কত হবে? এই বিবাহিতদের মহিলা কত পার্সেন্ট বিবাহিত? 50%। তাহলে 40-এর 50%, তাহলে মহিলা বিবাহিত হলো 20 জন। তাহলে বিবাহিত পুরুষ কতজন হবে? তাহলে পুরুষ হলো 60 জন, তার মধ্যে 30% বিবাহিত। আরে, 30% মাত্র। তো এটা হিসাব করলে হবে 18 জন। এটা হিসাব করলে কত হবে? 18 জন। তার মানে এই 100 জন কর্মকর্তার মধ্যে 20 জন মহিলা এবং 18 জন পুরুষ বিবাহিত। তাহলে অবিবাহিত কতজন? এখানে মোট বিবাহিত কতজন? মোট বিবাহিত কত? 20 + 18 কত হয়? 38। তার মানে 38 জন বিবাহিত। তাহলে অবিবাহিত কতজন? এখানে আমাদের কাছে অবিবাহিত চাইছে, অবিবাহিত কতজন? এই 100 আমার টোটাল ছিল 100 জন, তার মধ্যে বিবাহিত যদি 38 জন বাদ দেই, 62 জন অবিবাহিত। তার মানে 100 জনের মধ্যে 62 জন অবিবাহিত, অর্থাৎ অ্যান্সারটা হলো 62%। অ্যান্সারটা হলো 62%। এটা আরো সহজ একটা প্রশ্ন। বলছে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার বেতন হইতো 72,150। আচ্ছা, ছোটনের পূর্বের বেতন ধরে নেই 100%, 9% বৃদ্ধিতে বর্তমান বেতন কত হবে? 109%। এখন প্রশ্নে কি বলছে? বলছে যদি 9% বৃদ্ধি না পেয়ে 11% বৃদ্ধি পাইতো, তাহলে 11% বৃদ্ধিতে বেতন হতো 111%। যদি 11% বৃদ্ধি পাইতো, তাহলে তার বেতন হতো 72,150। তাহলে এই টাকাটা হচ্ছে 11% বৃদ্ধিতে যেটা সেইখানে, মানে 72,150।
তাহলে আমি লিখতে পারি যে 111% সমান 72,150। এখন বলছে ছোটনের বর্তমান মাসিক বেতন কত, মানে তার বেতন বৃদ্ধি পাইছে কয় পার্সেন্ট? বেতন বৃদ্ধি পাইছে কিন্তু 9%। তার মানে 109%-এর মান বের করতে হবে। তাহলে 111% যদি এত হয়, তাহলে 109%-এর মান বের করবেন। এই 72,150 ভাগ 111 গুণন 109, তাহলে এটা হিসাব করবেন। যদি বলতো পূর্বের বেতন কত, তাহলে আমরা 100%-এর মান বের করতাম। ওকে, এইখানে কি বলছে? বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% এবং 25% কম। এখন প্রশ্ন হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? আচ্ছা, তাহলে আমরা আগে তৃতীয় একটা যে সংখ্যা আছে সেই তৃতীয় সংখ্যাটাকে ধরে নেই। তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা ধরে নিলাম 100। এখন এই দুইটি সংখ্যা যে আছে তার প্রথম সংখ্যাটা 40% কম, তার মানে প্রথম সংখ্যাটি কত হবে? তৃতীয় সংখ্যা থেকে 40% কম, তাহলে প্রথম সংখ্যাটি 60 হবে। 40% কম মানে কত হবে? 60 হবে। আর দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি 25% কম মানে কত হবে? 75 হবে। এখন প্রশ্নে কি বলছে? বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় কত ছোট। তা দ্বিতীয় সংখ্যার তুলনায় কত ছোট? 15 ছোট না? যার সাথে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে সেটা সবসময় নিচে হয়। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় সংখ্যাটি যদি 75 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কম হবে 15। তাহলে শতকরা প্রকাশের জন্য গুণ 100। 5 দ্বারা 15 দ্বারা 75-কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 20, তার মানে 20%। মিশু, রিটেনে এভাবে করলে হবে? ম্যাথগুলো 100% হবে, কেন হবে না? এইখানে আমি শর্টকাট কিছু দেখে নাই, প্রত্যেকটা ম্যাথই এভাবে করলে হবে। হ্যাঁ, তবে ওই যে পিকিউ এর যে সূত্র যেটা দেখাইছি ওইটা ওইটা আবার হবে না। পিকিউ এর সূত্র যেটা দেখাইছি ওইটা কিন্তু হবে না, ওইটা মাথায় রেখেন। বাকি আমি যতগুলো নিয়ম শিখাইছি সবগুলোই এভাবে করতে পারবেন। এখানে বলছে একটা পরীক্ষায় পাস নাম্বার হলো 42%। আদিপ সেই পরীক্ষায় 133 নাম্বার পায়, 35 নাম্বার কম পেয়ে ফেল করে। ভালো করে খেয়াল করেন, সে 133 নাম্বার পাইছে, আর 35 নাম্বার পাইলে সে পাশ করতো। 133 নাম্বার পাইছে, আর 35 নাম্বার পাইলে পাশ করতো। তাহলে 5 নাম্বারটা কত? 5 নাম্বারটা কত? তাহলে এই 133 যোগ 35 মানে 168, এটা হলো 5 নাম্বার। কিন্তু প্রশ্ন বলছে 5 নাম্বার হলো 42%। তার মানে আমরা বলতে পারি 42% সমান 168। এখন বলছে মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছে, তাহলে 100%-এর মান বের করবেন। 100%-এর মান বের করবেন, তাহলে 100% সমান 168 ভাগ 42 গুণ 100। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। 400 না? এটা দ্বারা এটাকে ভাগ করলে 4, 4 আর 100 গুণ করলে 400। আচ্ছা, 400 নম্বরের পরীক্ষা হয়েছে। ওকে, এটা আরো সহজ ম্যাথ, দেখেন এমনিতে পারবেন। যে এক ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইক ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আরো 160টা বাইক আনছে, সেখানে 5% ত্রুটি খুঁজে পেয়েছে। তাহলে দুইবারে সে কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল? তাহলে প্রথমবারের ত্রুটিযুক্ত বাইক ছিল কতটি? প্রথমবারের ত্রুটিযুক্ত বাইক ছিল 240 এর 15%, মানে কত হয়? 240 গুণন এই 15 ভাগ 100, হিসাব করলে 3 5 15, 5 20 100, 20 দ্বারা এটাকে ভাগ করলে হবে 12, 3 12 36টা। প্রথমবারে 36টা বাইক ত্রুটিযুক্ত পাইছে। তাহলে দ্বিতীয়বারে ত্রুটিযুক্ত বাইক, দ্বিতীয়বারে 160টা বাইক আনছে, তার 5% ছিল ত্রুটি। তাহলে 160 এর 5%, মানে 160 গুণন এই 5 ভাগ 100, এটা থেকে এটা দ্বারা ভাগ করলে হবে 20, 20 দ্বারা 160-কে ভাগ করলে হবে 8, তার মানে দ্বিতীয়বার পাইছে 8টা। তাহলে মোট ত্রুটি, মোট বাইক কয়টা? দুইবারে মোট বাইক এই 240 যোগ 160, মানে হলো 400টা বাইক কিনছে। তার মধ্যে ত্রুটি ছিল কতগুলোতে? প্রথমবারে 36টা, তারপরে 8টা, তার মানে 44টা ত্রুটি ছিল। কলি বলছেন হয় নাই, কি হয় নাই? কি হয় নাই? ভুল করছি কোথাও? কোথাও ভুল করছি? তাহলে ত্রুটির হার কত? এই 400টার মধ্যে ত্রুটিযুক্ত বাইক হলো 44টা, তাহলে শতকরা প্রকাশের জন্য গুণ 100। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, 4 দ্বারা 44-কে ভাগ করলে হবে 11, তার মানে 11%। এই হলো অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমাদের আজকের শেষ অঙ্ক এটা। একটি শ্রেণীর 30 জন ছাত্রী এবং 30 জন 20 জন ছাত্রী আর 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। তাদের 30% ছাত্রী, 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। মানে প্রথমে আয়োজন করলেও সবাই যায় নাই, পরে বলছে যে না আমি যাব না, ঠান্ডা বেশি।
বনভোজনে যাব না। তাহলে 20 জন ছাত্রী যাইতে চাইলেও তার 20% যায় নাই, 30 জন ছাত্র যেতে চাইলেও 40% যায় নাই। এখন প্রশ্ন হলো কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করে। তাহলে ছাত্রী অংশগ্রহণ করে কতজন? আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম, মানে 20-এর 30% মানে 6 জন। আর ছাত্র অংশগ্রহণ করে কয়জন? 30-এর 40% মানে 12 জন। তাহলে টোটাল অংশগ্রহণ করে কতজন? অংশগ্রহণ করে 18 জন। কতজনের মধ্যে? 50 জনের মধ্যে। 50 জনের মধ্যে 18 জন অংশগ্রহণ করে, তাহলে 100 জনের মধ্যে গুণ 100। তাহলে এটা তাহলে এটাকে ভাগ করলে হবে 2, তার মানে 36% বনভোজনে অংশগ্রহণ করে 50 জনের মধ্যে। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ।